আরজি করের নারকীয় হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। ধিক্কার জানাই এমন নিষ্ঠুরতা, নৃশংসতা ও বর্বরতাকে। আর আসন্ন জন্মাষ্টমীর পুণ্যতিথিতে শতকোটি শ্রীকৃষ্ণের জন্ম হোক, সমাজ হোক দুর্যোধন মুক্ত, এটাই প্রার্থনা করি। কোর্টরুম। উইটনেস বক্সে দাঁড়িয়ে রনিতা চ্যাটার্জি। মূল অভিযুক্ত রৌনক ঘোষ, তার প্রাক্তন স্বামী। না, এটা তাদের ডিভোর্স কেসের মামলা নয়। মামলাটা করেছে রৌনকের বর্তমান স্ত্রী সিঞ্জিনী। সে তার স্বামীকে চুরির অপরাধে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বিয়ের গহনা, শাড়ি, বাসনপত্র কিছুই বাদ দেয় না নাকি রৌনক? কিছু না বলেই তার স্ত্রীর মূল্যবান জিনিস একের পর এক সরিয়েছে। তাই সিঞ্জিনীর বাড়ির লোকের পরামর্শে আজ এই সিদ্ধান্ত। তাই ডাক পড়েছে রনিতার। রৌনকের অ্যাপয়েন্ট করা উকিলই রনিতাকে সাক্ষী হিসেবে কাঠগড়ায় তুলেছে। রনিতা ও রৌনকের বিবাহিত জীবন 15 বছরের। তারও অনেক আগে কলেজ লাইফ থেকেই তারা বন্ধু ছিল। পড়াশোনা শেষে বছর 5 সম্পর্কে থাকার পর বিবাহসূত্রে আবদ্ধ হয়েছিল তারা। কিন্তু সামান্য কিছু ভুল বোঝাবুঝির কারণে দুজনে আলাদা হয়ে যায়। বন্ধুত্ব, প্রেম, বিয়ে সব মিলিয়ে কম করে 20 বছর ধরে দুজনে দুজনকে চিনেছে। সে চেনা তো কম কিছু নয়। যদিও বিবাহ বিচ্ছেদের পর আর কোনো সম্পর্ক ছিল না, তবুও রৌনকের উকিল উমাপতিবাবু মনে করেন রনিতা চ্যাটার্জির থেকে ভালো সাক্ষী তার এই মামলায় পাওয়া যাবে না। রনিতাকে পাওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। বিবাহ বিচ্ছেদের পর রনিতা শহর ছেড়ে চলে যায়। তার ঠিকানা জোগাড় করা, ফোন নাম্বার পেতে রাতের ঘুম উড়ে গিয়েছিল উমাপতিবাবুর। শেষকালে ওদের মানে রনিতা আর রৌনকের একজন মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে সমস্যার সমাধান হয়। আর ভগবানের অশেষ কৃপা, রনিতা সাক্ষী দিতে রাজি হয়েছে। রনিতা এখন গীতায় হাত রেখে শপথ নিচ্ছে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। জজের পক্ষ থেকে রনিতার কাছে প্রথম প্রশ্ন আসে, মিসেস চ্যাটার্জি, আপনার প্রাক্তন স্বামী রৌনক ঘোষ কি একজন ক্লেপ্টোম্যানিয়াক? রনিতা, না। ভালো করে ভেবে বলুন তো, আপনার 15 বছরের বিবাহিত জীবনে এমন কোনো ঘটনার কথা, এমন কিছু ঘটেছিল যাতে ওনাকে আপনার কখনো সন্দেহ হয়েছিল চোর হিসেবে? রনিতা, না। এবার প্রতিপক্ষের উকিল এসে রনিতাকে প্রশ্ন করার অনুমতি চায় এবং পুনর্বার সেই প্রশ্ন। রনিতা আবারও মুখ নিচু করে দাঁড়িয়ে থেকে একই উত্তর দেয়। তখন প্রতিপক্ষের উকিল প্রমাণস্বরূপ রনিতা চ্যাটার্জির বিয়ের যৌতুক হিসেবে পাওয়া গহনা ও শাড়ি এবং বিয়ের অ্যালবাম দেখতে চাওয়ার আর্জি মহামান্য আদালতের কাছে পেশ করে। উমাপতিবাবু উঠে দাঁড়িয়ে ঘোরতর আপত্তি জানান। জজ, অবজেকশন সাস্টেইনড। এবার প্রশ্ন আসে, আচ্ছা রনিতা দেবী, আপনাদের বিবাহ বিচ্ছেদের কারণ কি ছিল? এটাই নয় তো যে রৌনকবাবু একজন ক্লেপ্টোম্যানিয়াক? রনিতা, কোয়েশ্চেন ইজ টু পার্সোনাল। তবু আমি বলছি, আমাদের নিজেদের ভুল বোঝাবুঝির কারণেই আজ আমাদের পথ আলাদা। এরপর প্রতিপক্ষের উকিল রনিতাকে নানা প্রশ্নের মাধ্যমে উত্ত্যক্ত করে তুলতে চায়। রৌনকের বাড়ির লোক রনিতাকে কত টাকা ঘুষ দিয়েছে আজ মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি। অপরদিকে আসামির কাঠগড়ায় রৌনক দাঁড়িয়ে আছে, মুখ ভর্তি দাড়ি, মাথার চুল এলোমেলো। আজ 7 দিন ধরে সে পুলিশ কাস্টাডিতে। এমন দিনও দেখতে হবে স্বপ্নেও কল্পনা করতে পারে না সে। রনিতা এবার আর কোনো প্রশ্ন করার সুযোগ দেয় না। হাত জোর করে বলে, মহামান্য আদালতের কাছে আমি আজ প্রতিশ্রুতিবদ্ধ, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি রনিতা চ্যাটার্জি।
বিবাহসূত্রে আবদ্ধ ছিলাম আমার প্রাক্তন স্বামী রৌনকের সাথে সুদীর্ঘ 15 বছর। তারও অনেক আগে থেকেই আমাদের বন্ধুত্ব ছিল এবং 5 বছর সম্পর্কে থাকার পর বিয়ে করি আমরা। সব মিলিয়ে 20 বছর ধরে চিনেছি তাকে, কিন্তু কোনোদিনও মনে হয়নি সে ক্লেপ্টোম্যানিয়াক। সামান্য ভুল বোঝাবুঝি থেকে আমাদের বিবাহ বিচ্ছেদ, তারপর দুজনের পথ আলাদা। আমরা মিউচুয়াল ডিভোর্স করেছিলাম। আমি ওর কাছে কোনো অ্যালিমনি অর্থাৎ খোরপোশ দাবি করিনি, তাই ওর থেকে ঘুষ নিয়ে আজ আমি সাক্ষ্য দিতে আসবো এতটা নিচে আমি নামতে পারবো না মিলর্ড। আমি এখন এই শহরের বাইরে থাকি। যে মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে আমার সাথে উমাপতিবাবু যোগাযোগ করেন তাকেও আপনারা জেরা করে দেখতে পারেন। প্রমাণস্বরূপ কল রেকর্ড ও টেক্সট মেসেজ আছে। এতগুলো কথা একসাথে বলে একটু থামে রনিতা, তারপর পুনরায় শুরু করে, আরও একটা কথা বলবো। যদি কোনো মানুষ ক্লেপ্টোম্যানিয়াক হয় তাহলে সে ছোট থেকেই হবে। সেই রোগ রৌনকের হলে আমি সবার আগেই জানতাম এবং ওর পরিবারও জানতো। এই জিনিস নিয়ে 15 বছর ঘর করা যায় না যেমন, তেমন নতুন করে এই স্বভাব বছর 2-এর মধ্যেও গজিয়ে উঠতে পারে না। এরপর আর আমার কিছু বলার নেই মিলর্ড। এই বলে রনিতা হাত দুটো প্রণামের ভঙ্গিতে জোর করে মাথাটা নোয়ায়। উমাপতিবাবু সাক্ষীকে ছুটি দেওয়ার অনুমতি চান মহামান্য আদালতের কাছে। জজ, দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। আদালত সেদিনের মতো মুলতুবি হয়ে যায়। গাড়িতে উঠে পড়ে রনিতা। চিত্রশিল্পী হিসেবে তার একটা নাম ডাক আছে, তাই অত্যন্ত গোপনে এসেছে সে। চোখে সানগ্লাস, মুখে কালো ওড়না, পরনে ফুল স্লিভস চুড়িদার। দুজন অ্যাটেন্ডেন্টকেও এনেছিল রনিতা, যারা এখন ওর সঙ্গহীন জীবনের সঙ্গী। শহর ছেড়ে গাড়ি চলেছে স্টেশনের দিকে। পড়ন্ত বেলায় সূর্যাস্তের আলো এসে পড়ে রনিতার মুখে। কেমন যেন মন খারাপ করে এই আলো দেখলে। কত পুরনো স্মৃতি, কত কথা। রৌনককে কোনোদিন মনে হয়নি সে ক্লেপ্টোম্যানিয়াক। রৌনক ফ্রিল্যান্স ফটোগ্রাফার। টাকা পয়সা বিশেষ ছিল না, টুকটাক লেখালেখিও করত। তা থেকে উপার্জন যা হতো খুব সামান্যই। বিয়ের পর রনিতাকে বলেছিল, তোমাকে ভালোবাসি বলে তোমার ওপর আমার অধিকার শুধু নয়, তোমার ব্যবহৃত সবেতেই আমার অধিকার। রনিতা হেসেছিল। আসলে রৌনক খুব সরল মনের মানুষ। অন্যের দুঃখ কষ্ট খুব নাড়া দিত ওকে সবসময়। ওর বাবা ছিলেন রেলের কর্মী ও মা ব্যাংক কর্মচারী। রৌনকের ছোটবেলা থেকে আবদারটা ছিল অন্য রকমের। মায়ের ভালো শাড়ি নিয়ে লুকিয়ে ভিখিরিকে দিয়ে দিয়েছে কতবার। মায়ের গয়না বিক্রি করে সেই টাকা দিয়ে অনাথ আশ্রমের বাচ্চাদের খাইয়েছে। জামা কাপড় বইপত্র কিনে দিয়েছে। ধরা পড়ে মারও খেয়েছে বাড়িতে। এসব গল্প বিয়ের অনেক আগেই রনিতা জানত। রৌনকের মাই বলেছিলেন রনিতাকে। বহুবার রৌনক রনিতার পার্স থেকে টাকা নিয়েছে গরিব বাচ্চাদের টিফিন খাওয়ানোর জন্য। অনেক সময় রনিতাও নিজে থেকে রৌনকের ওয়ালেটে কিছু দিয়ে দিত। খুব খুশি হতো রৌনক। নিঃস্বার্থ সেবার আনন্দে রৌনকের মুখের হাসিটা ছিল রনিতার অক্সিজেন। মাঝে মাঝে রৌনক রনিতার দামি দামি শাড়ি একটু পুরনো হয়ে গেলেই আলমারি থেকে বের করে নিত রনিতার চোখের আড়ালে। তারপর কোনো গরিব মানুষকে দিয়ে আসত। প্রথম প্রথম একটু রাগ হলেও কোনোদিন রনিতার চোখে রৌনক খাটো হয়ে যায়নি, বরং আস্তে আস্তে ভালো লেগেছিল। কোনোদিন কাউকে হাতে টাকা দিত না রৌনক, বরং কিছু কিনে দিত। রৌনকের নিজের জামা কাপড়ও একটু পুরনো হলেই এই কাজে লাগত। রনিতা ভাবত, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। একবার রনিতা নিজের জন্মদিনে এক সেট গয়না রৌনককে দিয়ে বলেছিল, এটা বিক্রি করে অসুস্থ গরিব মানুষদের জন্য ওষুধ কিনে দিও। রৌনক প্রথমে ইতস্তত করলেও পরে রাজি হয়। এরকম কত ঘটনার সাক্ষী থেকেছে রনিতা। বারবার
বারবার। আজ সিঞ্জিনিকেও হয়তো রৌনক এসব বলেছিল, কিন্তু সিঞ্জিনি ছেড়ে যাওয়ার হাতিয়ার হিসেবে সেটাই ব্যবহার করছে। ছি, নিজের মনেই বলে ওঠে রনিতা। কিছুক্ষণ পর হঠাৎ ভীষণ জোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে গাড়িটা। পরের শুনানির দিন মূলত মিসেস রনিতা চ্যাটার্জির স্বাক্ষর জেরেই আদালত তার প্রাক্তন স্বামী রৌনকের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রীর আইপিসি 379 ধারায় আনা অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে এবং রৌনক ঘোষ বেকসুর খালাস পান। কোর্টরুম থেকে বেরিয়ে আসার সময় রৌনকের চোখে জল। আজ রনিতা নেই, কিন্তু শেষবারের মতো সে তার ভালোবাসাকে জিতিয়ে দিয়ে গেছে। সত্যমেব জয়তে লেখাটা জল জল করতে থাকে রৌনকের চোখে।